আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসটা হবে অ্যানালিটিক্যাল পাজলের উপরে। সো অ্যানালিটিক্যাল পাজল আইবিএ এমবিএ এর অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় তো আলাদা একটা সেকশনই থাকে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে, যেখানে দুইটা কখনো কখনো তিনটা পর্যন্ত অ্যানালিটিক্যাল পাজল আসতে দেখা যায়। আর এছাড়া আইবিএ ভিত্তিক যে জব এক্সামগুলো আসে সেখানে অ্যানালিটিক্যাল পাজল যে খুব অহরহ বা নিয়মিত আসে বিষয়টা এমন না। তবে কখনো কখনো আইবিএ যেহেতু আইবিএ লাভ সারপ্রাইজেস, সো কখনো কখনো পরীক্ষার্থীদের চমকে দেওয়ার জন্য মাঝে মধ্যে কিন্তু পরীক্ষায় চলে আসে। আই ক্যান রিমেম্বার লাস্ট টাইম এনএসআইয়ের যেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক্সামটা ছিল খুব সম্ভবত 2023 সালে, কারেক্ট মি ইফ আই এম রং, ওখানে কিন্তু পরীক্ষাটা আইবিএ নিয়েছিল এবং ওই পরীক্ষায় কিন্তু একটা অ্যানালিটিক্যাল পাজল চলে আসছিল, যেখানে সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু অ্যানালিটিক্যাল পাজল আসাটা খুব একটা কমন প্লেস ঘটনা না, বাট স্টিল ওই পরীক্ষাটাতে এসেছিল। এছাড়া ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের যে রিটেন এক্সামগুলো হয় সেখানে কিন্তু প্রায়শ এই অ্যানালিটিক্যাল পাজল আসতে দেখা যায়। সো আজকের ক্লাসে আমরা অ্যানালিটিক্যাল পাজলের উপরে একটু পড়াশোনা করব। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। সো অ্যানালিটিক্যাল পাজল বিষয়টা কি এটা বোঝার জন্য আমরা সরাসরি একটা পাজল এখানে উপস্থাপন করেছি। এখানে একটা অ্যানালিটিক্যাল পাজলের মোটামুটি তিনটা অংশ থাকে। একটা অংশকে বলা হয় সিচুয়েশন, আর একটা অংশকে বলা হয় হচ্ছে লিমিটেশনস বা রুলস, আর একটা অংশকে বলা হয় আমার কোশ্চেন্স। সো এখানে নীল ব্র্যাকেট, এই নীল বক্সের মধ্যে আমরা একটি সিচুয়েশন দেখিয়েছি। এটা হচ্ছে সিচুয়েশন, এইটা হচ্ছে সিচুয়েশন। আচ্ছা, আর সবুজ যেই বক্সটা আছে সেখানে আমরা দেখিয়েছি লিমিটেশনস বা রুলস। অ্যান্ড ফাইনালি আমরা শেষে কয়েকটা কোশ্চেন দেখি। সো পুরো বিষয়টা কেমন হয়, প্রথমে সিচুয়েশনের মধ্যে একটা প্রেক্ষাপট বর্ণনা করা থাকে, যে প্রেক্ষাপটে কোন প্রেক্ষাপটে আসলে পাজলটা ঘটতে যাচ্ছে সেখানে সিনারিওটা ডিসক্রাইব করা থাকে। এটা 2 থেকে 3টা বাক্য, খুব বেশি বড় হয় না সাধারণত, এর মধ্যে হয়ে থাকে। এর পরবর্তীতে কিছু রুলস দেওয়া থাকে, কিছু কনস্ট্রেন্টস বা লিমিটেশনস দেওয়া থাকে, যে পাজলগুলো যেই আমার রুলগুলো ফলো করে বা যেই নিয়মগুলো মেনে আমার পাজলগুলোকে সলভ করতে হবে। সো ওই কয়েকটা রুল দেওয়া থাকে। এই রুলের আবার টাইপ আছে, যেটা আমরা একটু পরেই দেখব। সো এই রুলগুলোর উপরে ভিত্তি করে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া থাকে। সো সাধারণত একটা পাজলে 4টা থেকে 6টা, কখনো কখনো 7টা পর্যন্ত কোশ্চেন আসতে দেখা যায়, ঠিক আছে, একটা পাজল থেকে। সো এটা ছিল আমাদের একটা পাজলের সাথে পরিচিতি। সো অ্যানালিটিক্যাল পাজলের আমরা 3 ধরনের অ্যানালিটিক্যাল পাজল সাধারণত আইবি এর এমবি অ্যাডমিশন টেস্টে আসতে দেখি। এই 3 ধরনের অ্যানালিটিক্যাল পাজলকে, একটিকে আমরা বলছি অর্ডারিং পাজল, একটিকে আমরা বলছি গ্রুপিং পাজল, আর একটিকে আমরা বলছি নেটওয়ার্ক পাজল। সো এই অর্ডারিং পাজল, গ্রুপিং পাজল এবং নেটওয়ার্ক পাজল কী কী, আমরা প্রত্যেকটা টাইপের একটা করে পাজল আজকের ক্লাসে আমরা সলভ করব। অর্ডারিং পাজল বেসিক্যালি হচ্ছে কোনটার পরে কোনটা বসবে, বা একটা ঘটনা, কোন ঘটনার পরে কোন ঘটনাটা বসবে, এরকম ভিত্তিতে আমার এই পাজলটা বা গেমটা হয়ে থাকে। হোয়ারাস গ্রুপিং পাজলটা হয়ে থাকে যে হয়তো একটা টিম ফর্ম করা হবে বা একটা কমিটি ফর্ম করা হবে, একজন আর একজনের সাথে দ্বন্দ্ব, সে তার সাথে হয়তো একটা টিমে থাকতে চায় না, বা একজন আরেকজনের হয়তো বন্ধু, সে তাকে ছাড়া ওই টিমের মধ্যে ঢুকবে না, এরকম কিছু ইন্টারেস্টিং লিমিটেশনস বা রেস্ট্রিকশনস দিয়ে আমার গ্রুপিং পাজলটা সাজানো থাকে। আর নেটওয়ার্ক পাজলটা হচ্ছে যে একটা জায়গা থেকে আরেকটা রুট, সেখান থেকে আরেকটা রুট, বা এই একটা পয়েন্ট থেকে একটা নোড থেকে আরেকটা নোডের মধ্যে রিলেশনসগুলো আমার বলা থাকে বা বর্ণনা করা থাকে, সেটা দিয়ে আমার নেটওয়ার্ক পাজলটা হয়। তবে এটাকে এভাবে ডেফিনেশন বলে বোঝানো থেকে আমরা যখন এই পাজলগুলো, রেসপেক্টিভ পাজলগুলো সলভ করব, তখন এটাকে এক্সপ্লেন করা আরও ইজিয়ার হবে। সো লেটস মুভ অন টু দ্যাট। আচ্ছা, সো আমরা একটু আগে রুলস বা লিমিটেশনসের কথা বলছিলাম, যে একটা অ্যানালিটিক্যাল পাজলের যে 3টা অংশ, তার মধ্যে দ্বিতীয় অংশটাতে আমরা বলেছিলাম যে এখানে কিছু রুলস বা লিমিটেশনস থাকে। এই রুলস বা লিমিটেশনসেরও কিছু ক্লাসিফিকেশন আছে বা কিছু রকম ফের আছে। সো আমরা যদি আমাদের প্রথম যেই স্লাইডটা ছিল, যেখানে আমরা একটি এক্সাম্পল দেখিয়েছিলাম একটা অ্যানালিটিক্যাল পাজলের, সো এই পাজলে আমরা যেই রুল 3টা আছে সেই রুল 3টা যদি ফলো করি,
প্রথম একটা রুল আছে, সেখানে বলা হচ্ছে ট্রেন আর মাস্ট ডিপার্ট অ্যাট 6 AM। সো এই রুলটাকে আমরা বলবো জেনারেল রুল। এটা প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এবং এটার সাথে অন্য কোনোটা কিন্তু ডিপেন্ডেন্ট নাই। 2 নম্বর যেই রুলটা বলা হচ্ছে যে ট্রেন ভি মাস্ট ডিপার্ট লেটার দেন ট্রেন টি, অলসো লেটার দেন ট্রেন এস। এর অর্থ বলা হচ্ছে ট্রেন ভি অবশ্যই ট্রেন টিটা ডিপার্ট করার পরে সে ডিপার্ট করবে এবং ট্রেন এস ডিপার্ট করার পরে ট্রেন ভি ডিপার্ট করবে। এর অর্থ হচ্ছে ট্রেন এস এবং টি দুইটা চলে যাওয়ার পরে ট্রেন ভি স্টেশন ত্যাগ করবে। সো এখানে ট্রেন ভি এর স্টেশন ত্যাগ করাটা কিন্তু এস এবং টি এর উপরে ডিপেন্ডেন্ট। সো এই জাতীয় যে নিয়মগুলো আছে সেই নিয়মটাকে আমরা বলি রিলেশনশিপ রুলস। ওকে, এরপরে আরেকটা টাইপ আসে যেটাকে আমরা বলছি নিউ রুলস। সো নিউ রুলস কোনগুলা? নিউ রুলস হচ্ছে আমার বেসিক রুলস বা রিলেশনশিপ রুলস, আমার কনস্ট্রেন্টস বা লিমিটেশনস ছাড়াও যখন প্রশ্নটা করা হয়, প্রশ্নের মধ্যে একটা নতুন হয়তো রুল ইম্পোজ করা থাকতে পারে, সেটাকে আমরা বলছি নিউ রুলস। তবে বাস্তবতা হচ্ছে অ্যানালিটিক্যাল পাজলের থিওরি বোঝা বা এটা কোনটাকে কি বলে এটা বোঝা থেকেও বিষয়টার অ্যাপ্লিকেশনটা বা প্রয়োগটা এবং সেটা ব্যবহার করে আমার প্রবলেমটা সলভ করতে পারাটা বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, সো আমরা দেরি না করে একটু দেখি যে কিভাবে আমরা এই পাজলগুলো সলভ করতে পারি। আচ্ছা, পাজলগুলো সলভ করতে পারি কিভাবে সেটাতে যাওয়ার আগে একটা জিনিস আমাদেরকে জানতে হবে। সাধারণত একটা পাজলে বেশ কয়েক ধরনের প্রশ্ন আসে এবং তার মধ্যে খুব কমন কোশ্চেন হচ্ছে যে আমার একটা যেই রুলগুলো দেওয়া থাকবে সেই রুলগুলোর মধ্যে অ্যাকসেপ্টেবল বা পসিবল স্কেজুয়াল কোনটা হতে পারে। ঠিক আছে, এই জাতীয় প্রশ্নকে ট্যাকল করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, এই জাতীয় প্রশ্নকে ট্যাকল করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো আচ্ছা। সো অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন কীভাবে সলভ করতে হয় সেটা দেখার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপস অফ অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন আমাদের আসলে কী কী আসে। যে কয়েকটা টাইপ অফ কোয়েশ্চেন সাধারণত আমরা বারবার দেখব, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল বা পসিবল স্কেজুলার গ্রুপ, যে আমার এমন একটা বিন্যাস বা এমন একটা অর্ডার বা এমন একটা পসিবল উত্তর দেওয়া থাকবে যেখানে আমার যেই লিমিটেশনসগুলো আছে সেই লিমিটেশনসগুলো ব্রেক করছে কি না এটা দেখতে হবে। ঠিক আছে, এরপরে একটা টাইপ অফ কোশ্চেন থাকে যে হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু। সো মাস্ট বি ট্রু আর কুড বি ট্রু এই দুইটা জিনিসকে আমাদের একটু বুঝতে হবে। সো মাস্ট বি ট্রু আর কুড বি ট্রু, মাস্ট বি ট্রু এবং কুড বি ট্রু এর এই প্রবলেমটা কিন্তু বেশ ফেমাস প্রবলেম, নট নেসেসারি যে এটা শুধু অ্যানালিটিক্যাল পাজলের জন্য অ্যাপ্লিকেবল, এটা কিন্তু আমাদের ম্যাথসের ক্ষেত্রেও লাগে। সো মাস্ট বি ট্রু কুড বি ট্রু প্রবলেম বলতে আসলে কী বোঝায়? মাস্ট বি ট্রু প্রবলেম হচ্ছে যে আমার যখন একটা সিনারিওর জন্য যেই কনস্ট্রেন্টস বা লিমিটেশন বা রুলসগুলো আছে, সো রুলসগুলোকে আমার প্রত্যেকটা যদি স্যাটিসফাই করে একটা কনক্লুশনে আসতে হয় তখন আমরা বলবো যে এটা একটা মাস্ট বি ট্রু কেস। আর কুড বি ট্রু কেস কি? কুড বি ট্রু কেস হচ্ছে আমার যেই রুলস বা লিমিটেশনসগুলো দেওয়া আছে সেই রুলস বা লিমিটেশনের যে কোনো একটা মানে যেই অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা রুলস বা লিমিটেশনসকে যদি সে স্যাটিসফাই করে তাহলে কিন্তু এটাকে আমরা কুড বি ট্রু এই প্রবলেমের মধ্যে ফেলতে পারি। এরপর আরেকটা আছে নিউ রুল। নিউ রুলের বিষয়ে অলরেডি আমরা কথা বলে ফেলেছি যে কখনো কখনো আমার যেই কোশ্চেনে কনস্ট্রেন্টস বা লিমিটেশনস বা রুলস এর বাইরে একটা প্রশ্নের মধ্যে নতুন একটা রুল চলে আসতে পারে, সেটাকে আমরা বলি নিউ রুল প্রবলেম। বাট দেন এগেইন আবারও বলছি যে কোশ্চেনের টাইপটা কি বা এইটা আসলে বোঝাটা যে খুব একটা ইম্পর্ট্যান্ট সেটা না, এটা সব থেকে ভালো বোঝা যাবে আমরা যখন এটা প্র্যাকটিস করব তখন। সো একটা অ্যানালিটিক্যাল পাজল সলভ করার জন্য আমাদেরকে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমাকে খুব সতর্কভাবে পড়তে হবে। এখানে আমার ইংলিশ রিডিং স্কিল এবং আমার মানে রিডিং বিটুইন দ্য লাইন খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে আমাকে খুব কেয়ারফুলি পড়তে হবে। আমি যদি কোনো একটা ইনফরমেশান মিস করে ফেলি, একটা ক্রুশিয়াল ইনফরমেশান মিস করে ফেললে কিন্তু আমার পুরো পাজলটা আমি বুঝতে পারবো না। সেক্ষেত্রে একটা ইনফরমেশান ছুটে গেলে আমার কিন্তু কখনোই পাজলের কোনো প্রশ্নেরই কিন্তু সঠিক উত্তর আসবে না। সো আমাকে অবশ্যই কেয়ারফুলি পড়তে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাকে সাধারণত কয়েকজন মানুষ নিয়ে, কোনো বস্তু নিয়ে,
বা একটু আগে আমরা যেটা দেখলাম যে ট্রেন নিয়ে, এরকম সিচুয়েশান আমার সামনে আসবে। সো এইগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমাকে ইউনিক নোশন ইউজ করতে হবে। লেটস সে আমি যদি 5 জন মানুষ নিয়ে কোনো একটা ঘটনা, লেটস সে একটা গ্রুপিং পাজল, সেখানে যদি 5 জন মানুষের নাম নেই, লেটস সে সেটা হতে পারে রহিম, ববি, তারপরে সেটা হতে পারে ক্যামেলিয়া, সেটা হতে পারে দিগন্ত, সেটা হতে পারে ইরিন। সো খেয়াল করে দেখবেন আমি কিন্তু প্রত্যেকটা নাম একটু ভেবে ভেবে এ বি সি ডি এভাবে বলার চেষ্টা করেছি। এভাবে বলার কারণ হচ্ছে আমি এই প্রত্যেকটা নামকে পুরা শব্দ একবারে মাথায় না রেখে আমি যদি এ বি সি এভাবে হিসাব করতাম তাহলে কিন্তু আমার এটা প্রসেস করাটা সহজ হতো। কারণ আমার কিন্তু অ্যানালিটিক্যাল পাজলের মেইন যে দুইটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ দুইটা হচ্ছে, একটা হচ্ছে আমার এক্সামস হলে আমার কাছে স্পেস কম, আমার কাছে জায়গা কম, ঠিক আছে? সো কম জায়গার ভেতরে আমাকে এই প্রবলেমটা সলভ করা শিখতে হবে। 2 নম্বর ইস্যুটা কি? 2 নম্বর ইস্যুটা হচ্ছে আমার সময় কম। সো স্পেস কম এবং সময় কম, কম সময়ে কম জায়গার মধ্যে আমাকে এই পুরা বিষয়টা প্রসেস করতে হলে আমাকে পুরা সিচুয়েশনটাকে সামারাইজ করে ছোট করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে আমরা বলছিলাম যে সামারাইজ করতে হবে এবং লিমিটেশনগুলোকে ভিজুয়ালাইজ করতে হবে। আমাকে মাথার চিন্তা করতে হবে যে আমার যে রুলগুলো বা লিমিটেশনসগুলো দেওয়া আছে এটা আমাকে ভিজুয়ালাইজ করতে পারতে হবে এবং আমাকে শর্ট নোট নিতে হবে। একটু আগে আমি শর্ট নোট নেওয়ার কথা বলছিলাম। আমরা যখন প্রবলেমটা করব তখন আমি এগুলো আরও ধরে ধরে সুন্দর করে এক্সপ্লেন করে দিব যে শর্ট নোট নেওয়া বলতে আমি আসলে কী বোঝাচ্ছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কখনো আমি একটা সিচুয়েশনের কমপ্লিট সলিউশন বের করার চেষ্টা করব না। এটা আমি পার্সোনালি আমি যখন অ্যানালিটিক্যাল পাজল সলভ করা শুরু করছিলাম আমি এই ভুলটা করতাম যে আমার কাছে মনে হতো যে কমপ্লিট একটা সলিউশন বের হবে, সেখান থেকে আমি উত্তর করতে পারবো। কিন্তু নট নেসেসারি যে সবসময় একটা কমপ্লিট সলিউশন প্রয়োজন হয়। আমার উত্তর বের করার জন্য যতটুকু পাজল সলভ করা দরকার হয় ততটুকু করলেই কিন্তু আমার জন্য যথেষ্ট। সো এখন আমরা মোটামুটি একটা অ্যানালিটিক্যাল পাজল সলভ করার জন্য যেই ইনফরমেশনগুলো প্রয়োজন, আই হোপ আমরা এখন সেগুলো পেয়ে গেছি। আমরা এখন সরাসরি একটা অ্যানালিটিক্যাল পাজল সলভ করব। তার আগে একটা কথা, আমরা অলরেডি যে উদাহরণটা দেখছি এটা কিন্তু একটা অর্ডারিং পাজল। সো আমরা শুরুতে ওই প্রবলেমটাই সলভ করব। আচ্ছা, সো প্রথমে একটা সিচুয়েশানস দেওয়া আছে। সিচুয়েশান হচ্ছে 7 ট্রেন, সো 7টা ট্রেন RSTU VWX। সো 7টা ট্রেন আর টু বি স্কেডিউলড ফর ডিপার্চার, স্টেশন থেকে ছেড়ে যাবে, তাদেরকে আমার স্কেডিউল করতে হবে। আচ্ছা, সো স্কেডিউল যখনই করতে হচ্ছে তখন কিন্তু আমার একটা অর্ডারিং পাজল যে কোনটার পরে কোনটা যাবে। ডেফিনেটলি একটার পরে হয়তো একটা যেতে পারবে না, একটার পরে হয়তো একটাকে অবশ্যই যেতে হবে, এরকম কোনো লিমিটেশনস বা কনস্ট্রেইনস হয়তো আমাদের সামনে আসবে। আমরা উই ক্যান অ্যাজিউম দ্যাট। লেটস সি, বলা হচ্ছে 1 অ্যাট এ টাইম অন দ্য আওয়ার। সো একবারে একটা করে ট্রেনই ছাড়বে, একই সাথে 2টা ট্রেন ছাড়বে না। ভালো কথা। বলা হচ্ছে ফ্রম 6 AM আনটিল 12 noon। ওকে, সো সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমার প্রত্যেক ঘন্টায় একটি করে ট্রেন আমার স্টেশন ছেড়ে যাবে। দিস স্কেজুয়াল মাস্ট কনফার্ম দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস। সো আমার পরবর্তী যে রিকোয়ারমেন্টগুলো আছে এই রিকোয়ারমেন্টগুলো আমাকে ফুলফিল করতে হবে। সো প্রথম রিকোয়ারমেন্ট, হিয়ার কামস আওয়ার রুলস আর লিমিটেশনস। প্রথম রিকোয়ারমেন্ট আছে যে ট্রেন আর মাস্ট ডিপার্ট অ্যাট 6 AM। সো আমরা একটা কাজ করে ফেলি, আমরা ওকে, সো আমরা একটা বক্স করে ফেলি এখানে, যেহেতু 7টা ট্রেন, সো 7টা ঘর কেটে ফেলবো, 7টা ঘর কেটে ফেলবো। এখানে আমরা 6, 7, 8, 9, 10, 11, 12। সো এই স্কেডিউলিংয়ের ক্ষেত্রে আমরা এই হিসাবটা এইভাবে আমরা ভিজুয়ালাইজ করা শুরু করবো। এখানে আমরা বলছিলাম যে ভিজুয়ালাইজ করার ব্যাপারটা আসছে, যে কীভাবে একটা অ্যানালিটিক্যাল পাজলকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি এবং আমাদের ইনফরমেশনগুলোকে সামারাইজ করে ফেলতে পারি। ঠিক আছে, সো আমাকে বলছে যে ট্রেন আর মাস্ট ডিপার্ট অ্যাট 6 AM। সো 6টার সময় অবশ্যই আমার ট্রেন আরকে ডিপার্ট করতে হবে। এটা একটা জেনারেল রুল, এটা কিন্তু অন্য কিছুর উপরে ডিপেন্ডেন্ট না। সো আমরা যে কোনো সিচুয়েশানে সকাল 6টায় ট্রেন আরকে ছেড়ে যেতে হবে। বলা হচ্ছে ট্রেন ভি মাস্ট ডিপার্ট লেটার দেন ট্রেন টি। সো
ভিকে অবশ্যই টি এর পরে ছেড়ে যেতে হবে এবং অবশ্যই এস এর পরে ছেড়ে যেতে হবে। সো এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে এস এবং টি এর মধ্যে কোনটা আগে ছাড়বে সেই ইনফরমেশন কিন্তু দেয়া নেই, শুধু বলা হচ্ছে যে ভি এস এবং টি এর পরে ছেড়ে যাবে। সো আমার এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, একবার হচ্ছে এস আগে ছেড়ে গেল, এইটা একটা সিনারিও, আর একটা হচ্ছে টি আগে ছাড়লো, এস পরে ছাড়লো অ্যান্ড দেন ভি। সো ইন বোথ কেসেস ভি আমার এস এবং টি এর পরে ছেড়ে যাচ্ছে। আচ্ছা, সো 2 নম্বর রুল গেল। 3 নম্বর রুল বলা হচ্ছে ট্রেনস ইউ ডাব্লিউ এক্স মাস্ট ডিপার্ট অন কনজিকিউটিভ আওয়ার্স ইন দ্যাট অর্ডার। সো ইউ ডাব্লিউ এক্স যে অর্ডারে আছে সেই অর্ডারেই ছেড়ে যাবে এবং তারা কনজিকিউটিভ আওয়ার পর পর ঘন্টাতে ছেড়ে যাবে। সো আমরা এটাকে ভিজুয়ালাইজ বা সামারাইজ করার জন্য ইউ ডাব্লিউ এক্স এটাকে একটা বক্স দিয়ে রাখবো। সো বক্সের অর্থটা কি? বক্সের অর্থ হচ্ছে এটাকে আমি যখনই আমার এই ম্যাট্রিক্সের মধ্যে বসানোর চেষ্টা করব, যখনই আমরা এখানে বসানোর চেষ্টা করব আমরা একবারে বসাবো, ঠিক আছে? কারণ যদি আমি জানি যে এক্সকে এই 10টার সময় ছাড়তে হবে, তাহলে অবশ্যই ডাব্লুকে 9টায়, ইউকে 8টায় ছাড়তে হবে। সো এটাকে এইভাবেই সবসময় বসাতে হবে, দ্যাট ইজ ওয়াই আমরা একটা বক্স করে রাখবো। সো এই যে ইনফরমেশনটাকে আমরা কিভাবে আসলে সামারাইজ করছি সেটার উপরে কিন্তু আমার অনেক বিষয় ডিপেন্ড করে। কিভাবে? আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সমাধান করার জন্য বারবার এই রুলগুলো পড়তে পারবো না, কিন্তু এই যে ভিজুয়ালাইজ করে ফেললাম, এই পিকচারাইজ বা এই পিকচারটা কিন্তু আমার মাথার মধ্যে গেঁথে গেল। আমি কিন্তু অলরেডি কিন্তু এখন বুঝতে পারবো যে ভিকে সবসময় এস এবং টি এর পরেই বসাতে হবে। এস এবং টি এর মধ্যে রিলেশনটা আমরা এখনও জানি না বা সেই সম্পর্কে কোনো কথা বলা নাই। আবার আরেকটা কি জানি, আরকে সকাল 6টায় ছাড়তে হবে এবং ইউ ডাব্লিউ এক্স এই অর্ডারে বসবে এবং পরপর বসবে। সো এই জিনিসগুলো কিন্তু আমাকে আর এই লিমিটেশনস বা রুল পড়া লাগবে না। সো রুলস বা লিমিটেশনসগুলোকে সামারাইজ করা এবং সাম আপ করা একটা ইম্পর্ট্যান্ট চ্যালেঞ্জ আমার অ্যানালিটিক্যাল পাজল সলিউশনের জন্য। সো সেটা আমরা করে ফেলেছি। সো এখন আমরা 1 নম্বর কোশ্চেনে যাই। বলা হচ্ছে ইফ ট্রেন এক্স ইজ স্কেজুলড টু ডিপার্ট অ্যাট নুন। সো নুন মানে হচ্ছে 12টার সময়। সো 12টার সময় এক্স ট্রেনকে যেতে হবে। সো 12টার সময় আমরা এক্সকে বসিয়ে দিই। সো বাই ডিফল্ট তাইলে এর আগে ডাব্লুকে যেতে হবে, এখানে ইউকে যেতে হবে। ফাইন। ট্রেন ভিকে তাহলে কখন যেতে হবে? আচ্ছা, সো ট্রেন ভি হিসাব মতে আমার 7-এ বসতে পারে। সো এখানে 7, 8, 9 লিখি। সো এখানে ট্রেন ভি বসতে পারে। এখন ট্রেন ভি যদি এখানে বসে তাহলে আইদার এখানে এস এবং টি বসবে অথবা এখানে টি এখানে এস বসবে, ঠিক আছে? কারণ ভিকে অবশ্যই এস টি এর পরেই বসতে হবে, কিন্তু ভি কিন্তু কখনোই এই 7-এ বা 8-এ বসতে পারবে না, কারণ 7-এ বসাইলে এস বা টিকে 8, 9 বসাতে পারবে, যেটা আমার একটা কন্ডিশনকে ভায়োলেট করে। সো এটা হবে না। আবার ভিকে মাঝে বসালেও আমার এস বা টিকে আইদার এইখানে বা এখানে বসাতে হবে। সো সেটাও কিন্তু হওয়া সম্ভব না। সো তাহলে ডেফিনেটলি ভিকে কিন্তু আমার 9টার সময় ছেড়ে যেতে হবে। সো ভি কিন্তু এইখানে বসবে। সো আর অ্যান্সার ইজ বিকে অবশ্যই 9টার সময় ছেড়ে যেতে হবে। সো এই যে আমরা একটা ইনফরমেশান থেকে আমাদের যে রুলসগুলো আছে সেগুলো থেকে ধাপে ধাপে আমাদের কাঙ্ক্ষিত যেই উত্তর সেখানে পৌঁছাচ্ছি, অ্যানালিটিক্যাল পাজলের ক্ষেত্রে মূল বিষয় মূলত এটাই। সো আমরা পরের প্রবলেমটা সলভ করে ফেলি। ওকে, সো পরের প্রবলেমে বলা হচ্ছে, আচ্ছা এইটা আমরা ভিটা যেহেতু এটা মুছে দিতে পারি, প্রত্যেকটা প্রবলেমের জন্য এটা হবে নট নেসেসারি, কারণ এক্স যে 12টার সময় যাবে এটা 1 নম্বর প্রবলেমের জন্য অ্যাপ্লিকেবল ছিল। বলা হচ্ছে ইফ ট্রেন টি অ্যান্ড ইউ আর স্কেজুয়াল টু ডিপার্ট অ্যাট 8 AM অ্যান্ড 9 AM। সো আমরা এখানে বসিয়ে ফেলি ট্রেন টি 8টার সময়, ট্রেন টি যাচ্ছে 8টার সময়, ইউ যাচ্ছে 9টার সময়, তাহলে ট্রেন এস মাস্ট বি স্কেজুয়াল টু ডিপার্ট অ্যাট। আচ্ছা, ইউ যেহেতু 9টার সময় যাবে, সো ইউ এর পরে অবশ্যই ডাব্লু এবং তারপরে অবশ্যই এক্সকে থাকতে হবে। ফাইন। আচ্ছা, সো এখন আমরা জানি
ভিকে অবশ্যই কিন্তু এস এবং টি এর পরে যেতে হবে। সো এখন ভি এর জন্য বসার জায়গা হচ্ছে আইদার 7টার সময় অথবা 12টার সময়। সো 7টার সময় আমি যদি ভিকে বসাই তাহলে এসকে কিন্তু অবশ্যই 12টায় যেতে হবে, কিন্তু এটা করলে কিন্তু আমার যেই রুলস আছে সেটা কিন্তু ভায়োলেট করে। সো এটা কিন্তু করা যাচ্ছে না। সো তাহলে আমার হাতে অপশন কি থাকে? আমার হাতে অপশন থাকে 12টার সময় যাবে ভি আর এস যাবে 7টার সময়। সো আমার প্রশ্ন হচ্ছে এস মাস্ট বি, সি আমার এখানে মাস্ট বি। সো আমার এখানে যতগুলো কন্ডিশন আছে এই প্রশ্নে কিন্তু প্রত্যেকটা কন্ডিশনই কিন্তু আমার মিট করছে। সো আমার 7টার সময় এস ডিপার্ট করবে। সো এইভাবে করে আমরা এই প্রবলেমটা করতে পারি। আচ্ছা, ওকে। সো মুভিং অন, আমরা আমাদের পরের কোশ্চেনে যাই। সো পরের কোশ্চেনের জন্য পরের কোশ্চেনে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং লিস্টস 3 trains in a sequence from first to last in which they could be scheduled to depart consecutively. সো কনজিকিউটিভলি কারা ডিপার্ট করতে পারবে? সো আমরা একটু অপশনের দিকে তাকাই। বলা হচ্ছে আর ইউটি। আচ্ছা, আর ইউটি এরা কি পরপর ডিপার্ট করতে পারবে কিনা? ডেফিনেটলি পারবে না। কেন পারবে না? কারণ ইউ এর পরে অবশ্যই কিন্তু আমার ডাব্লিউ এবং এক্সকে যেতে হবে, কিন্তু এখানে ইউ এর পরে কিন্তু টি ডিপার্ট করছে। সো ডেফিনেটলি এ উইল নট বি দ্য অ্যান্সার। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে এস টি ডাব্লিউ। সো এস টি ডাব্লিউ হইতে পারবে না। কেন এস টি ডাব্লিউ হতে পারবে না? কারণ ডাব্লিউ এর আগে অবশ্যই কিন্তু ইউকে হতে হবে। ডাব্লিউ আমাদের শর্ত বলে যে ডাব্লিউ এর আগে অবশ্যই ইউকে হতে হবে, কিন্তু এখানে ডাব্লিউ এর আগে টি হচ্ছে। সো ডেফিনেটলি এটা হবে না। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ইউ ভি ডব্লিউ। এগেইন ডব্লিউ এর আগে ইউ হতে হবে, ডব্লিউ এর আগে ভি হতে পারবে না। সো এটাও কিন্তু হচ্ছে না। এরপরে হচ্ছে ডাব্লিউ এক্স টি। আচ্ছা, ডাব্লিউ এক্স টি, দিস কুড বি আ পসিবল অ্যান্সার। সো ডাব্লিউ এর পরে এক্স আমাদের ম্যাচ করছে, অ্যান্ড তারপরে টি এর আগেই ডেফিনেটলি হয়তো ইউ থাকতে পারে। সো থাকলেও আমার সমস্যা হচ্ছে না। সো এটাকে আমরা হাতে রাখি, দিস কুড বি অ্যান অ্যান্সার। লেটস সি লাস্টেরটা। এরপর বলছে ডাব্লিউ এক্স ইউ। আচ্ছা, ইউ কিন্তু এক্সের পরে যেতে পারবে না, ইউ কিন্তু এক্সের আগে যাবে। এইখানে আমার এইভাবেই বলা আছে যে ইউ ডাব্লিউ এক্স এরা কিন্তু এইভাবে যাবে। সো ই আমার উত্তর হচ্ছে না। সো আওয়ার অ্যান্সার ইজ ডি, ডাব্লিউ এক্স টি। ওকে, সো আমরা এবার পরেরটা দেখি। সো পরের কোশ্চেন বলা হচ্ছে if train W scheduled to depart at 11 AM, সো 11-এ আমরা ডাব্লিউকে বসিয়ে দেই। সো 11-এ ডাব্লিউকে বসালে অবশ্যই এক্স 12তে বসবে আর ইউ বসবে 10-এ, যেটা আমার দেওয়া আছে যে ইউ ডাব্লিউ এক্স তারা এইভাবে বসবে। ওকে, সো ট্রেন ভি কোথায় বসবে? ট্রেন ভি মাস্ট বি স্কেডিউল টু ডিপার্ট অ্যাট, এইটা আসলে 1 নম্বর কোশ্চেন আর এটা একেবারে সেম হয়ে গেল। 1 নম্বর কোশ্চেনে এক্সকে বলা ছিল 12তে বসবে, আর এখানে বলা হচ্ছে ডাব্লিউ 11টার সময় ডিপার্ট করবে। আলটিমেটলি দুইটা একই কথা। সো এগেইন এটা আমাদের করা লাগছে না। সো ভিকে অবশ্যই 9 নাম্বার পজিশানে বসতে হবে বা 9টা থেকে তাকে ছেড়ে যেতে হবে। কেন? কারণ ভি এর আগে অবশ্যই 2টা প্লেস রাখতে হবে, যেটা আমার এস এবং টি এর জন্য যায়। আমার এখানে যেটা বলা হচ্ছে যে ভিকে অবশ্যই এস এবং টি এর পরে রাখতে হবে। সো ভি এর আগে আমার 2টা প্লেস প্রয়োজন, সেই 2টা হচ্ছে এইটা। সো আমার ভি যাবে 9টার সময়। সো ভি হচ্ছে আমার 9টার সময় যাবে। ওকে, সো মুভিং অন। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু
অ্যাবাউট দ্য স্কেডিউলড অর্ডার অফ দ্য ট্রেনস। আমার কোনটা অবশ্যই সত্য হবে আমার ট্রেনের জন্য। সো আমরা যদি দেখি ট্রেন টি স্কেডিউল টু ডিপার্ট লেটার দেন ট্রেন এস। সো ট্রেন টিকে এসের পরে যেতে হবে, ট্রেন টিকে এসের পরে যেতে হবে। আমরা 2 নাম্বার যেই কন্ডিশনটা দেখছিলাম সেখানে কিন্তু আমরা বলতে পারছি না যে এসটাকে টি এর আগে যাবে নাকি টি এর পরে যাবে। সো এটা কিন্তু আমরা বলতে পারি না, এখানে বলা হচ্ছে যে মাস্ট বি ট্রু, অবশ্যই হবে। সো এটা অবশ্যই হবে কি না আমরা কিন্তু বলতে পারছি না। সো এ নাম্বারটা আমরা বলতে পারছি না যে অবশ্যই হবে কিনা, সো এটা আমাদের অ্যান্সার না। বলা হচ্ছে ট্রেন ইউ ইজ scheduled to depart later than train T. So ট্রেন ইউ এর আগে, ভুল বললাম, ট্রেন টি এর পরে ট্রেন ইউকে যেতে হবে। সো ট্রেন টি এর পরে ট্রেন ইউকে কিন্তু যাওয়া সম্ভব। লেটস সে আমি যদি ইউকে 10-এ বসাই, আমি যদি ইউকে এখানে বসাই তাহলে এখানে আর ডাব্লু এখানে এক্স হয়। সো টি হচ্ছে এখানে একটা জায়গায় বসতে পারে। তাহলে কিন্তু ট্রেন ইউ ইজ স্কেডিউল টু ডিপার্ট লেটার দেন ট্রেন টি হলো। বাট আমি কিন্তু এটার উল্টো রকমও করতে পারি। সেটার উল্টো রকমটা কেমন? আমি টিকে শেষে বসাই, তাহলে এখানে হচ্ছে আমার ইউ, আচ্ছা টিকে শেষে এইভাবে না করি, লেটস সে এটা ইউ, এটা ডাব্লু, এটা এক্স, এটা এস, এটা টি, এটা ভি। সো এটা করলেও কিন্তু আমার বি নাম্বার অপশনটা নালিফাই হয়ে যায়। সো আমার নট নেসেসারি যে ট্রেন ইউকে অবশ্যই ট্রেন টি এর পরেই ছাড়তে হবে। ওকে, বলা হচ্ছে ট্রেন ভি ইজ স্কেডিউল টু ডিপার্ট লেটার দেন ট্রেন ইউ। এটাও কিন্তু সবসময় নেসেসারি না, আমরা এর আগেই দেখছি এরকম একটা অর্ডার করা পসিবল যেখানে ট্রেন ভিটা ট্রেন ইউ এর আগে ছেড়ে যাচ্ছে। সো এটাও আমাদের উত্তর হচ্ছে না। আচ্ছা, ট্রেন ডাব্লু ইজ স্কেডিউল টু ডিপার্ট লেটার দেন ট্রেন ভি, ভি এর পরে ডাব্লুকে যেতে হবে। এটাও কিন্তু ম্যান্ডেটরি না আমাদের, কারণ আমরা অলরেডি এখানে এমন একটা অর্ডার তৈরি করতে পারছি যেখানে কিন্তু আমার ট্রেন ডাব্লুটা ভি এর আগেই ছেড়ে যাচ্ছে। সো আমার কিন্তু এটা মাস্ট বি ট্রু কেস হচ্ছে না। ওকে, ফাইনালি আমার কাছে আছে কি? ফাইনালি আমার কাছে ট্রেন এক্স ইজ স্কেডিউল লেটার দেন ডাব্লু, দিস উইল বি দ্য আওয়ার অ্যান্সার। কেন? কারণ আমাদের 3 নাম্বার যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনে কিন্তু বলা আছে যে ডাব্লু কিন্তু অবশ্যই এক্সের আগে যাবে বা এক্স হচ্ছে ডাব্লু এর পরে যাবে। সো আওয়ার অ্যান্সার ইজ ই, ট্রেন এক্স ইজ স্কেডিউল টু ডিপার্ট লেটার দেন ট্রেন ডাব্লু। ওকে, সো আমাদের পরের কোয়েশ্চেনটা কি বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য লেটেস্ট আওয়ার অ্যাট উইচ ট্রেন এস ক্যান বি স্কেডিউল টু ডিপার্ট। মানে সবচেয়ে দীর্ঘ, মানে সবচেয়ে শেষে, সবচেয়ে দেরিতে কোন সময়ে ট্রেন এসকে আমরা স্কেডিউল করতে পারবো। আচ্ছা, ট্রেন এসের পরে আমাকে অবশ্যই ভিকে রাখতে হবে, রাইট? সো আমার যদি আমি ভিকে, আমি এটা একটু মুছে নেই, যদি আমি ভিকে 12টার সময় বসিয়ে দেই, যদি আমি ভিকে 12টার সময় বসিয়ে দেই তাহলে কিন্তু আমি 11টার সময় এসকে বসাতে পারি। আমি কিন্তু এসকে 12টার সময় বসাতে পারি না, কারণ এসকে 12টার সময় বসালে ভিকে অবশ্যই তার পরে আমাকে জায়গা দিতে হবে ট্রেনটা ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু সেটা কিন্তু আমরা দিতে পারবো না। সো এসকে যদি আমরা 11টায় বসাই তাহলে ভিকে 12টায় আমরা জায়গা দিতে পারবো। সো এসের 11টা, দ্যাট ইজ দ্য লংগেস্ট আওয়ার at which train S can be scheduled to depart. So our answer will be E11 AM. সো এটা ছিল আমাদের অর্ডারিং পাজল একটা। এর পরবর্তীতে আমরা একটা গ্রুপিং পাজল দেখব। তো এখন আমরা আরেকটা অ্যানালিটিক্যাল পাজল করব, সেটা হচ্ছে গ্রুপিং পাজল, দ্য সেকেন্ড অফ আওয়ার কাইন্ড। সো গ্রুপিং পাজলে যেটা হয় যে আমি শুরুতে বলছিলাম যে একটা কমিটি ফর্ম করা হতে পারে, একটা টিম ফর্ম করা হতে পারে, হয়তো মাল্টিপল সোর্স থেকে কয়েকজন মেম্বার নিয়ে। সো এই মানুষদের মধ্যে হয়তো দ্বন্দ্ব থাকতে পারে, হয়তো তাদের মধ্যে কিছু প্রেফারেন্স থাকতে পারে, এইগুলো হয়তো লিমিটেশনস বা রুলস থাকবে। সো লেটস সি, বলা হচ্ছে ফ্রম টাইম টু টাইম দ্য প্রেসিডেন্ট অফ এ কোম্পানি অ্যাপয়েন্টস প্ল্যানিং বোর্ডস, each consisting of exactly 3 members eligible for appointment are 3 executives from marketing RST এবং 3 executives for finance UV and W. Any given board is subject to the following restrictions on appointments. So বিষয়টা হচ্ছে যে একটা বোর্ড গঠন করা হবে, সেখানে 3 জন মেম্বার থাকবে। সো একটা বোর্ড গঠন করা হবে যেখানে 3 জন মেম্বার থাকবে,
একটা বোর্ড গঠন করা হবে যেখানে 3জন মেম্বার থাকবে। সো 3জন মেম্বারকে কোন কোন জায়গা থেকে নেব? মার্কেটিং ডিপার্টমেন্টে। মার্কেটিং ডিপার্টমেন্টে হচ্ছে আমার RST এই 3জন ভদ্রলোক আছে। ফাইন্যান্সে আছে 3জন UVW। সো এই 3জন থেকে আমার সদস্য নিয়ে একটা বোর্ড গঠন করতে হবে। সো বোর্ড গঠন করার ক্ষেত্রে আমাকে কী কী জিনিস মাথায় রাখতে হবে? বলা হচ্ছে অ্যাটলিস্ট 1 মেম্বার মাস্ট বি ফ্রম মার্কেটিং, অ্যাটলিস্ট 1 মেম্বার মাস্ট বি ফ্রম ফাইন্যান্স। সো মার্কেটিং এবং ফাইন্যান্স থেকে অন্তত একজন করে নিতে হবে। সো এখানে কোনো ভিজুয়ালাইজেশনের কোনো ব্যাপার নাই। সো এখানে শর্ট নোট নেওয়ার নাই। সো এটা মাথায় রাখলে হচ্ছে যে আমাকে মাস্ট একজনকে মার্কেটিং থেকে নিতে হবে, একজনকে ফাইন্যান্স থেকে নিতে হবে। ফাইন। এরপরে বলা হচ্ছে ইফ আর ইজ অ্যাপয়েন্টেড এস ক্যানট বি অ্যাপয়েন্টেড। আর এবং এস দুজনে কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে বিলং করে। সো তাদের মধ্যে হয়তো কোনো ঝামেলা আছে। সো বলা হচ্ছে যদি আরকে আমি অ্যাপয়েন্ট করি তাহলে এসকে করতে পারবো না। সো এর মানে হচ্ছে আমার আর এবং এস কখনো একসাথে থাকতে পারবে না, রাইট? সো আর এবং এস এটাকে আমি একটা বক্সের মধ্যে দিয়ে এটাকে ক্রস দিয়ে দিলাম। সো এর অর্থটা হচ্ছে আর এবং এস কখনো একসাথে অ্যাপয়েন্টেড হতে পারবে না। বলা হচ্ছে নাইদার টি নর ভি ক্যান বি অ্যাপয়েন্টেড আনলেস দ্য আদার ইজ অ্যাপয়েন্টেড অলসো। এর মানে হচ্ছে টি এবং ভিকে আমি অ্যাপয়েন্ট করতে পারবো না যদি না এদের একজন আরেকজন অ্যাপয়েন্টেড হয়। এর মানে হচ্ছে টিকে অ্যাপয়েন্ট করলে ভিকেও করতে হবে, ভিকে অ্যাপয়েন্ট করলে টিকেও করতে হবে। সো আমি ভিকে যদি অ্যাপয়েন্ট করি, সো টিকে অ্যাপয়েন্ট করবো না, এটা হওয়া সম্ভব না। আবার আমি যদি টিকে অ্যাপয়েন্ট করি, সো ভিকে অ্যাপয়েন্ট করবো না, এটা হওয়া সম্ভব না। সো আমাকে মনে রাখতে হবে যে টি এবং ভি একসাথে বসবে। সো এটাকে আমি একটা গ্রুপ করে ফেলবো। সো টি এবং ভি এটাকে আমি একটা বক্সের মধ্যে আবদ্ধ করে ফেলবো। তার মানে এরা থাকলে একসাথে থাকতে হবে। ফাইন। এরপরে বলা হচ্ছে ইফ ইউ ইজ অ্যাপয়েন্টেড ডাব্লিউ মাস্ট অলসো বি অ্যাপয়েন্টেড। সো ইউকে অ্যাপয়েন্ট করলে ডাব্লিউকে অ্যাপয়েন্ট করতে হবে। সো এটাকে আমি প্রকাশ করব ইউকে অ্যাপয়েন্ট করলে ডাব্লিউকে অ্যাপয়েন্ট করতে হবে। সো এখানে একটা ক্যাচ আছে। এখানকার ক্যাচ হচ্ছে আমি বলছি ইউকে অ্যাপয়েন্ট করলে ডাব্লিউকে অ্যাপয়েন্ট করতে হবে, বাট দিস ইজ নট ভাইস ভার্সা। সো ডাব্লিউকে অ্যাপয়েন্ট করলে যে ইউকে অ্যাপয়েন্ট করতে হবে বিষয়টা কিন্তু এরকম না, কিন্তু ইউকে অ্যাপয়েন্ট করলে অবশ্যই ডাব্লিউকে অ্যাপয়েন্ট করতে হবে। সো এরকম ছোটো ছোটো নুয়ান্সেসগুলো, ছোটো ছোটো ডিরাইভড যেই কন্ডিশনগুলো, এগুলো কিন্তু ব্রেনের মধ্যে খেলাইতে হবে। সো আদারওয়াইজ কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো লেটস সি আমাদের মোটামুটি লিমিটেশনস বা রেস্ট্রিকশনসগুলো আমাদের সামারাইজ বা ভিজুয়ালাইজ করা শেষ। এখন আমরা প্রবলেম সলিউশনের দিকে যাই। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাকসেপ্টেবল বোর্ড। আমরা যখন বলছিলাম যে কী কী টাইপের কোশ্চেন আসে, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে অ্যাকসেপ্টেবল বা পসিবল কেস এটা আসে, যে একটা পসিবল অর্ডার কী বা একটা পসিবল টিম কী। ঠিক আছে? সো এক্ষেত্রে কী করতে হবে? এক্ষেত্রে আমার যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেই কন্ডিশনগুলো চেক করতে থাকতে হবে যে কোন কোন ক্ষেত্রে প্রত্যেকটা কন্ডিশন স্যাটিসফাই করে। বলা হচ্ছে আর টি এবং ডাব্লিউ। সো আর টি ডাব্লিউ এটা কি হতে পারবে? না, এটা কিন্তু হতে পারবে না, কারণ টি কে অ্যাপয়েন্ট করলে অবশ্যই কিন্তু ভি কে আমার অ্যাপয়েন্ট করতে হবে। সো এইটা কিন্তু আমার অপশন হওয়া সম্ভব না। আচ্ছা, আবার বলা হচ্ছে এস ভি ডাব্লিউ, এগেইন এটা হওয়া সম্ভব না। কেন? কারণ ভি কে অ্যাপয়েন্ট করলেও কিন্তু আমার টি কে অ্যাপয়েন্ট করতে হবে। সো ভি এবং টি কে অলওয়েজ একসাথে থাকতে হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে টি ইউ ভি। আচ্ছা, এটা কি হতে পারবে? টি এবং ভি একসাথে আছে, ফাইন। আর এবং এস একসাথে নাই, এগেইন ওকে, বাট স্টিল এটা কিন্তু হতে পারবে না। কেন? কারণ আমি ইউকে নিলে আমাকে ইউকে যদি আমি যদি অ্যাপয়েন্ট করি তাহলে আমার অবশ্যই ডাব্লিউকেও অ্যাপয়েন্ট করতে হবে, যেটা আমার সর্বশেষ যেই রুলটা 4 নাম্বার যে রুলটা সেটা আমাকে বলছে যে ইউকে অ্যাপয়েন্ট করলে তোমাকে অবশ্যই ডাব্লিউকে অ্যাপয়েন্ট করতে হবে। আমি এখানে ইউকে অ্যাপয়েন্ট করেছি কিন্তু ডাব্লিউকে অ্যাপয়েন্ট করতে পারিনি। সো আমার সিও কিন্তু অ্যাকসেপ্টেবল বোর্ড হলো না। লেটস সি ডি। বলা হচ্ছে টি ভি ডাব্লিউ। সো আমি টি ভিকে একসাথে রাখলাম, আমি ডাব্লিউকে রাখলাম। সি, মনে রাখতে হবে ডাব্লিউকে অ্যাপয়েন্ট করলে কিন্তু ইউকে অ্যাপয়েন্ট করা আমার ম্যান্ডেটরি না। আমার ইউ এর অ্যাপয়েন্টমেন্টের জন্য, আই মিন ইউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলে ডাব্লিউকে দিতে হবে, বাট নট দ্য আদারওয়াইজ কেস। ওকে, সো এটা একটা পসিবল অ্যান্সার হতে পারে। লেটস সি পরেরটা দেখি। পরেরটা বলা হচ্ছে ইউভিডব্লিউ। এটা হইতে পারবে না, কারণ এই ইউভিডব্লিউ সবাই কিন্তু ফাইন্যান্স থেকে বিলং করে, মার্কেটিংয়ের কোনো মানুষ কিন্তু নেওয়া হয় নাই। বাট আমার কথা ছিল 1 নাম্বার যেই রুলটা ছিল সেখানে বলা ছিল যে আমার মার্কেটিং এবং ফাইন্যান্সের বোথ ডিপার্টমেন্ট থেকে আমার মেম্বার নিতে হবে। সো আমার ইও কিন্তু হলো না। সো আর অ্যান্সার ইজ ডি।
ডি হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেবল বোর্ড। সো পরেরটা বলা হচ্ছে যে ইফ অ্যাপয়েন্টিজ ফ্রম মার্কেটিং আর ইন দ্য মেজরিটি অন এ বোর্ড দ্যাট বোর্ড মাস্ট ইনক্লুড। সো বলা হচ্ছে আমার 3 জনের মধ্যে মেজরিটি হচ্ছে মার্কেটিং। সো আমার মার্কেটিং থেকে 2 জন আসছে, আর মার্কেটিং থেকে আসছে 2 জন, আর ফাইন্যান্স থেকে আসছে 1 জন, তাই তো? আচ্ছা, সো এই বোর্ডের মধ্যে আমি বলছি যে আর এবং এস তারা তো একসাথে থাকতে পারবে না। সো আমার অপশন কি? আমার অপশন আছে আর এবং টি এবং এস এবং টি। এখানে আর এবং এস এটা তো হওয়া সম্ভব না, রাইট? কারণ আর এবং এস একসাথে থাকবে না। সো এগেইন আমি বলছি মার্কেটিং মেজরিটি থাকবে। সো বলা হচ্ছে দ্যাট বোর্ড মাস্ট ইনক্লুড, সো অবশ্যই বোর্ডটাকে টি রাখতে হবে, বাট টি এখানে নাই। এগেইন আমরা বলছিলাম টি থাকলে ভি কে রাখতে হবে, সো আমার এই ক্ষেত্রে ভি কেও কিন্তু রাখতে হবে। সো আওয়ার অ্যান্সার ইজ ডি, ভি। এটা একটু আবার বলি যে আমার কাছে পসিবল যে 3টা সিনারিও ছিল, একটা হচ্ছে আর টি হতো, একটা হচ্ছে এস টি হতো, আর একটা হচ্ছে আর এস হতো। বাট আর এস হওয়া সম্ভব না, কারণ এটা আমাদের 2 নম্বর যে রুল আছে সেটাকে ভায়োলেট করে। সো এটা আমরা কেটে দিলাম। এরপরে থাকে আর টি আর এস টি। এখন আমরা বলছি টি থাকলে ভি কেও তো থাকতে হবে, টি কে অ্যাপয়েন্ট করলে ভি কেও তো অ্যাপয়েন্ট করতে হবে। সো আমরা ভি কে বসিয়ে দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি 2 ক্ষেত্রেই আমার টিও আছে, ভিও আছে। বাট আমি অপশনের মধ্যে যদি তাকাই, আমার অপশনের মধ্যে কোথাও টি নাই। সো বোর্ডকে অবশ্যই ভি কে ইনক্লুড করা লাগবে। সো আমার এইখানে অপশনে যদি টি থাকতো, সো সেটা কিন্তু আমার উত্তর হতো। আর যেহেতু এটা অপশনে নাই, সো এটা আমার চিন্তা করা লাগছে না। সো আর অ্যান্সার ইজ ডি, ভি। ওকে, সো বলা হচ্ছে ইফ অ্যাপয়েন্টিজ ফ্রম ফাইন্যান্স আর ইন দ্য মেজরিটি। একটু আগে আমরা কোশ্চেনে দেখলাম যদি মার্কেটিংয়ের থেকে মেজরিটি আসে তাহলে কেমন হবে। এখন আমরা বলছি যে যদি ফাইন্যান্স থেকে মেজরিটি আসে তখন বিষয়টা কেমন হবে। সো লেটস সি। বলা হচ্ছে যদি ফাইন্যান্স থেকে মেজরিটি আসে, ইট মিনস ফাইন্যান্স থেকে আসবে কয়জন? 2 জন, রাইট? সো মার্কেটিং থেকে আসবে 1 জন, ফাইন্যান্স থেকে আসবে 2 জন। সো ইন দ্যাট কেস বোর্ডে কি কি ঘটনা ঘটবে? সো আমি ইউকে নিলে আমাকে ডাব্লুকে নিতে হবে। ডাব্লুকে নিলে আমার ইউকে নেওয়া ম্যান্ডেটরি না, আমি নিতেও পারি নাও পারি। লেটস সে আমি নিলাম না, সো ডাব্লুকে নিলাম এবং ভি নিলাম। আবার আমি তো নিতেও পারি, সো ডাব্লুকে নিলাম এবং ইউ নিলাম। আচ্ছা, ভিকে নিলে আমার আবার টিকে নেওয়া ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। ওকে, সো দেখি প্রত্যেক ক্ষেত্রে আমার খেয়াল করতে হবে যে ডাব্লুটা কিন্তু চলেই আসছে। এই যে 3টা সিনারিও হলো, 3 সিনারিওতে কমন আছে কি? 3 সিনারিওতে কমন আছে কিন্তু ডাব্লু। সো অবশ্যই আমার ডাব্লু হইতে হবে। সো আওয়ার অ্যান্সার ইজ ই, ডাব্লু। এখানে আসলে প্রসেসটা ইম্পর্ট্যান্ট, আমি কিভাবে এটাকে সলভ করছি সেটা ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনটা হয়তো কোনো জায়গায় আপনি কমন পাবেন না, বাট যেই ওয়েতে আমি কাজগুলো করছি, যেভাবে আমি কোশ্চেনটাকে গ্রাস্প করছি, যেভাবে আমি ইনফরমেশনগুলোকে সামারাইজ করছি, যেভাবে আমি একটা অপশনকে বাদ দিচ্ছি, যেভাবে আমি কন্ডিশনটাকে চেক করছি, এই বিষয়গুলোটা বোঝাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এই বিষয়গুলো বুঝতে পারলে কিন্তু অ্যানালিটিক্যাল পাজল সলভ করা খুব একটা ডিফিকাল্ট না। আচ্ছা, ওকে, আমি একটু এখান থেকে এটাকে কপি করে আনি। আচ্ছা, সো এখানে পরে কি বলা হচ্ছে? পরে বলা হচ্ছে যে 4 নম্বর কোশ্চেনে ইফ আর ইজ অ্যাপয়েন্টেড টু দ্য সেম বোর্ড অ্যাজ ডাব্লিউ, সো আর এবং ডাব্লিউকে আমি একই বোর্ডে রাখছি। সো আর এবং ডাব্লিউকে একই বোর্ডে রাখছি। হুইচ অফ দ্য ফলোইং উইল বি ট্রু অফ দ্যাট বোর্ড? সো আর এবং ডাব্লিউকে রাখছি, তাই তো? আচ্ছা, সো আমি ডেফিনেটলি টিকে রাখতে পারছি না, কারণ টিকে রাখলে আমাকে ভিকেও রাখতে হতো। সো টি এবং ভি আমার অপশন থেকে বাদই চলে যাচ্ছে। সো টি এবং ভি আমার অপশন থেকে বাদ চলে যাচ্ছে। ওকে, আমি ইউকেও নিতে পারছি না। আচ্ছা, না, ইউকে নেওয়া সম্ভব, ইউকে নেওয়া সম্ভব।
বাট আমি এসকে নিতে পারছি না। সো আমি কিন্তু এস নিতে পারবো না, কারণ আর এবং এস কিন্তু একসাথে থাকতে পারবে না। সো এসও নিতে পারছি না। সো ডেফিনেটলি আমাকে ইউকেই নিতে হচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্স থেকে কিন্তু বেশি মানুষ আসছে, মার্কেটিং থেকে কম আসছে। সো কোনটা অপশন বলা হচ্ছে অ্যাপয়েন্টিস ফ্রম মার্কেটিং আর দ্য মেজরিটি, উইচ ইজ নট দ্য কেস। অ্যাপয়েন্টিস ফ্রম দ্য ফাইন্যান্স আর দ্য মেজরিটি। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো এইটা হচ্ছে আমার অ্যান্সার হবে। কেন? ফাইন্যান্স থেকে বেশি মানুষ আসছে। মার্কেটিং থেকে আমি এসকেও নিতে পারছি না, কারণ আর অলরেডি আছে। আর এবং এস কখনো একসাথে থাকতে পারে না, তাদের মধ্যে ঝগড়া ঝামেলা আছে। টিকে নিতে পারছি না, কারণ টিকে নিলে ওর সাথে আবার আমাকে ভিকে নিতে হবে। ইন দ্যাট কেস আমার যে মেম্বার সংখ্যা বোর্ডে সেটা 4 জন হয়ে যাচ্ছে। সো সেটাও হওয়া কিন্তু সম্ভব না। ওকে, সো এর পরেরটা দেখি। পরেরটার ক্ষেত্রে বলা হচ্ছে যে ইফ দ্য রেস্ট্রিকশনস অন অ্যাপয়েন্টমেন্টস অ্যাপ্লাই also to a 4-member board appointed from the same group of executives, which of the followings will be true? So এখন আমরা সেম কন্ডিশনটা, সেম কাজগুলো আমরা যদি 4 জনের ক্ষেত্রে, লেটস সে আমাদের বোর্ড মেম্বার হচ্ছে একজন বেড়ে গেছে। সো বোর্ড মেম্বার যদি 4 জন হয় তখন কি ঘটনা ঘটবে? ওকে, সো বলা হচ্ছে ইফ আর ইজ অ্যাপয়েন্টেড ডাব্লিউ মাস্ট বি অ্যাপয়েন্টেড। সো আমরা কি এটা বলতে পারি কিনা যে আর কে অ্যাপয়েন্ট করলে ডাব্লিউকে অ্যাপয়েন্ট করতেই হবে? সো আমরা চেষ্টা করে দেখি যে আর এবং ডাব্লিউকে মানে আর কে অ্যাপয়েন্ট করে এবং ডাব্লিউকে অ্যাপয়েন্ট না করে কিছু করা যায় কিনা। সো আমি আর কে অ্যাপয়েন্ট করলাম, টিকে করলাম, টিকে করলে ভিকে করতে হবে, ভিকে সাথে অ্যাপয়েন্ট করলে আমি ইউকে নিতে পারছি না, কারণ ইউ নিলে ডাব্লিউ নিতে হতো, 5টা হয়ে যায়। শুধু ডাব্লিউ নিচ্ছি। সো হ্যাঁ, আর কে নিলে কিন্তু আমার ডাব্লিউকেও নিতে হচ্ছে। আবার আমি আর এর সাথে এসও নিতে পারি না। কেন? কারণ আর এর সাথে এস নিলে কিন্তু আমার যেই 2 নাম্বার যেই রুলটা আছে সেটা কিন্তু ভায়োলেট করে। ওকে, সো 1 নাম্বার তাহলে আমার এটা হতে পারে যে আর কে অ্যাপয়েন্ট করলে আমার ডাব্লিউকে অবশ্যই অ্যাপয়েন্ট করতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলা হচ্ছে সো দিস কুড বি অ্যান অ্যান্সার। সো আমরা এটাকে রেখে দিই। বলা হচ্ছে ইজ এস ইজ অ্যাপয়েন্টেড ইউ মাস্ট অলসো বি অ্যাপয়েন্টেড। সো আমরা যদি আরেকবার করে দেখতে চাই, এটা দুইটা, এটা দুইটা, আমরা এসকে অ্যাপয়েন্ট করে ফেললাম। সো এসকে অ্যাপয়েন্ট করলে আমি আর কে করতে পারবো না, টিকে করতে হবে, টিকে করলে ভিকে অ্যাপয়েন্ট করতেই হবে। অ্যান্ড দেন এগেইন আমার কাছে ফাইনালি অপশন থাকে ইউ থাকে না, ডাব্লিউ থাকে। সো এসকে করলে ইউকে যে অবশ্যই করতে হবে এটা নট নেসেসারি। আমরা মাত্রই দেখলাম যে এসকে অ্যাপয়েন্ট করে ইউকে অ্যাপয়েন্ট না করেও আমরা একটা ফরমেশন করতে পারি। সো এটা হলো না। টিকে অ্যাপয়েন্ট করলে আর মাস্ট অলসো বি অ্যাপয়েন্টেড, না, এটাও কিন্তু সত্য না। আমরা কিন্তু অলরেডি যেই ফরমেশনটা করলাম সেখানে টিকে আমরা অ্যাপয়েন্ট করছি, বাট আরকে কিন্তু আমার অ্যাপয়েন্ট করা লাগে নাই। সো এটাও কিন্তু আমার বাদ চলে গেল। বলা হচ্ছে ভিকে অ্যাপয়েন্ট করলে এস মাস্ট অলসো বি অ্যাপয়েন্টেড। সি আমরা একটু আগে প্রথম ক্ষেত্রে যেটা করছিলাম সেখানে কিন্তু আমরা ভিকে অ্যাপয়েন্ট করছিলাম, বাট আমাদের পুরো একটা ফরমেশন করার জন্য আমার কিন্তু এসকে অ্যাপয়েন্ট করা লাগে নাই। সো এখানে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ট্রু হলো না। আচ্ছা, বলা হচ্ছে ডাব্লিউকে অ্যাপয়েন্ট করলে ইউকে অ্যাপয়েন্ট মাস্ট করতে হবে, এটাও কিন্তু সত্য না। আমরা এই ক্ষেত্রে দেখলাম যে আমরা ডাব্লিউকে অ্যাপয়েন্ট করছি, বাট আমরা ইউকে অ্যাপয়েন্টমেন্ট দেই নাই, বাট স্টিল এটা কিন্তু আমার সমস্ত যে রুল আছে সেটা ফলো করে ফেলছে। সো এটাও কিন্তু আমার উত্তর হলো না। সো আর অ্যান্সার ইজ এ, ইফ আর ইজ অ্যাপয়েন্টেড সো ডাব্লিউ মাস্ট বি অ্যাপয়েন্টেড। এটা বাদ দিয়ে আমরা করতে পারছি না। সো এটা ছিল আমাদের গ্রুপিং পাজল। এরপরে আমরা আসি আমাদের ফাইনাল যেই টাইপটা, সেটা হচ্ছে নেটওয়ার্কিং পাজল। সো নেটওয়ার্কিং পাজল জিনিসটা কি সেটা এক্সপ্লেন করার থেকে আমরা সরাসরি সেটা সলিউশন করে ফেলি। প্রথমে একটা সিচুয়েশন দেওয়া আছে, বলা হচ্ছে আ নেটওয়ার্ক সিস্টেম হ্যাজ এক্স্যাক্টলি 4 মেসেজ এক্সচেঞ্জেস কম্পিউটার্স। সো 4টা কম্পিউটার আছে, যে 4টা কম্পিউটার থেকে মেসেজ আদান প্রদান হবে, দ্যাট ইজ আর এস টি ইউ। আবার বলি, এখানে কিন্তু আমরা যেই প্রবলেম 3টা, এটা থার্ড প্রবলেম। সো যেই 3টা প্রবলেম আমরা দেখলাম, এখানে 3টা প্রবলেমই কিন্তু কোনো নাম টাম দেয়া নেই, বাট আমাদের কিন্তু মাল্টিপল টাইমস আরপিজে নাম দেওয়া হচ্ছে, বিভিন্ন জিনিস বলা হচ্ছে। তখন কিন্তু ওগুলোকে খুবই স্পেসিফিক শর্ট নোটিফাই একটা লেটার দিয়ে করতে হবে। এখানে কিন্তু সরাসরি ABCD লেটার দেয়া আছে। সো যেহেতু এখানে ABCD লেটার দেয়া আছে, আমাদের জন্য কিন্তু কাজ কম। কিন্তু যদি নাম দেয়া থাকতো, লেটস সে একটু আগেই মার্কেটিংয়ের যে প্রবলেমটা আমরা করলাম, যে মার্কেটিং ফাইন্যান্সের এক্সিকিউটিভ থেকে বোর্ড তৈরি করতে হবে, ওখানে যদি আমার RST এবং VW এটা না দিয়ে যদি নাম দেয়া থাকতো,
তাহলে কিন্তু আমাকে একটা একটা ওই নামের যেই অর্ধ অক্ষর আছে, নামের যেই ইনিশিয়ালস আছে সেটা দিয়ে আমরা কিন্তু করতে পারতাম, বা হোয়াট এভার যেভাবে আপনি করতে অভ্যস্ত বা করতে কমফোর্টেবল ফিল করেন, বাট আপনাকে অবশ্যই ছোট্ট একটা নোটেশন দিয়ে সেটাকে নোটিফাই করতে হবে। লেটস সি, বলা হচ্ছে এ নেটওয়ার্ক সিস্টেম হ্যাজ এক্স্যাক্টলি 4 মেসেজ এক্সচেঞ্জেস কম্পিউটার্স RSTU. Messages travel from one computer directly to another computer only as follows. So একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে মেসেজ আদান প্রদান হবে। কিভাবে আদান প্রদান হবে বলা হচ্ছে ফ্রম R to S বাট নট ভাইস ভার্সা। সো আর থেকে এসে যাবে বাট এস থেকে আরে আসবে না। সো এটা যদি আমি ড্র করতে চাই, সো এটা আমি আরকে লিখি, সো আর থেকে এসে যাবে কিন্তু এস থেকে আরে আসবে না। আমি কিন্তু একমুখী চিহ্ন দিয়েছি, এটা দিয়ে বোঝাচ্ছি যে আর থেকে এসে যাবে। ওকে, বলা হচ্ছে আর থেকে টিতে যাবে বাট নট ভাইস ভার্সা, তার মানে আর থেকে টিতে যাবে বাট টি থেকে আরে আসবে না। তাহলে এটাকে আমি এভাবে বোঝাতে পারি যে আর থেকে টিতে যাচ্ছে কিন্তু টি থেকে আরে আসছে না। এরপরে বলা হচ্ছে আর থেকে ইউতে যাবে এবং ভাইস ভার্সা। সো আর থেকে ইউতে যাবে, ইউ থেকে আরে আসবে। সো আর থেকে ইউতে যাবে এবং ইউ থেকে আরে আসবে। সি এখানে কিন্তু আমি বোথ সাইডে অ্যারো চিহ্ন দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে এস থেকে টিতে যাবে এবং সেটা ভাইস ভার্সা হবে। সো এস থেকে টিতে যাবে আবার টি থেকেও এসে আসবে। এরপরে বলা হচ্ছে এস থেকে ইউতে যাবে, এস থেকে ইউতে যাবে কিন্তু এটা কিন্তু কোনো ভাইস ভার্সা হবে না। এরপরে বলা হচ্ছে ইউ থেকে টিতে যাবে, সো আমি এটাকে বলি ইউ থেকে টিতে যাবে কিন্তু ভাইস ভার্সা হবে না। সো নেটওয়ার্কিং পাজলের ক্ষেত্রে আমার যেই কন্ডিশনসগুলো দেওয়া থাকবে, সাধারণত কন্ডিশনসগুলো এরকম থাকে, নেটওয়ার্কিং পাজল কাইন্ড অফ প্রেডিক্টেবল হয়ে যায়, কারণ এখানে কন্ডিশনসের মধ্যে খুব ভেরিয়েশন হওয়ার খুব একটা সুযোগ থাকে না। সো নেটওয়ার্কিং পাজলের ক্ষেত্রে যেই কাজটা করতে হবে, কন্ডিশনগুলোর উপরে ভিত্তি করে আমাকে এরকম একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম ফরম্যাটেশন করে ফেলার চেষ্টা করতে হবে। সো ওয়ান্স উই আর ডান উইথ দিস, আমাদের লাইফটা ইজি। সো ইন দ্যাট কেস লাইফ উইল বি সো ইজি। এটা একটা আমাদের ফেমাস একজন স্যার আছে আইবিএতে, তার একটা ডায়লগ আমি বললাম। উনি ক্লাসের মধ্যে এক একটা প্রবলেম করান এবং প্রবলেম করিয়ে বলেন লাইফ ইজ সো ইজি। সো ডেফিনেটলি আপনারা যারা আইবিএতে চান্স পাবেন 68th ইনটেকে, তারা স্যারের ক্লাস করবেন এবং মজার মানুষ, খুবই চমৎকার একজন মানুষ। ওকে, সো আমরা আমাদের প্রবলেমে আসি। প্রথম যেই কোশ্চেনটা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে ইফ আ মেসেজ ইজ টু ট্রাভেল ফ্রম টি টু এস। সো টি থেকে এসে একটা মেসেজ ট্রাভেল করবে অ্যাজ ফিউ লেগস অ্যাজ পসিবল। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে লেগ বলা হচ্ছে যে একটা সিঙ্গেল ডিরেকশানে যদি কোনো একটা মেসেজ যায় সেটাকে আমরা বলছি একটা লেগ। লেটস সে এস থেকে ইউতে যখন মেসেজটা যাচ্ছে সেটাকে আমি বলছি একটা লেগ। আবার যখন এস থেকে টিতে এবং টি থেকে এসে যাচ্ছে আমরা বলছি দুইটা লেগ, ঠিক আছে। সো বলা হচ্ছে ইফ এ মেসেজ ইজ টু ট্রাভেল ফ্রম এস টু টি ওভার অ্যাজ ফিউ লেগস অ্যাজ পসিবল, ইট মাস্ট ট্রাভেল ইন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েজ। আচ্ছা, একটা মেসেজ আমার টি থেকে এসে পাঠাইতে হবে সবচেয়ে কম পরিমাণ লেগ অতিক্রম করে, কম পরিমাণ দূরত্ব অতিক্রম করে। সো কোনটা হবে? সো এখানে আমরা বলতে পারছি যে এটা ডিরেক্টলি টি এবং এস এর মধ্যে ভাইস ভার্সা যেহেতু ডিরেক্টলি যায়, সো এটা ডিরেক্টলি ফ্রম টি টু এস। এখানে আমার সরাসরি বলে দেওয়া আছে, অপশনে এতেই চলে আসে যে ডিরেক্টলি ফ্রম টি টু এসে সে একটা লেগের মধ্যে অতিক্রম করে ফেলবে। সো আমাদের জন্য এটা ইজি হয়ে গেল। ওকে, তো আমরা এখন 2 নম্বরটা করব। সো 2 নম্বরে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমপ্লিট অ্যান্ড accurate list of computers to which a message can be sent along exactly one leg from you. So you থেকে শুধুমাত্র একটা লেগ ব্যবহার করে কোন কোন কম্পিউটারে আমরা মেসেজ পাঠাতে পারবো সেই কম্পিউটারগুলো আমাকে বের করতে হবে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইউ থেকে আমরা আর এ মেসেজ পাঠাতে পারি, আবার ইউ থেকে আমরা টিতে পারি। ইউ থেকে আমরা এসে কোনো মেসেজ পাঠাতে পারি না। সো আমাদের অ্যান্সার হচ্ছে আর এবং টি। আমরা যদি অপশনের দিকে দেখাই, অপশন এতে বলা আছে শুধু আর, অপশন বিতে বলা আছে শুধু টি, অপশন সিতে বলা আছে আর এবং টি। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। সো এর পরেরটা যদি আমরা করতে যাই, সো এর পরেরটা আমরা ফিগারটা নেটওয়ার্ক ডায়াগ্রামটা ড্র করে ফেলি। ওকে,
আচ্ছা, সো পরেরটা বলা হচ্ছে which of the following sequences of legs is a path over which a message could travel from S back to S. সো S থেকে একটা মেসেজ ট্রাভেল করবে এবং একটা পাথ ঘুরে সে আবার এসে ব্যাক করবে। সো এই নিচের তিনটার মধ্যে নিচের এই পাঁচটার মধ্যে কয়টা মানে কোনটা হচ্ছে আমার একটা কমপ্লিট পাথ নির্দেশ করবে। সো আমি যদি দেখি এখানে প্রথমে বলা হচ্ছে যে এস থেকে আর এ যাবে, আর থেকে এসে আসবে। আমরা দেখতে পাচ্ছি এস থেকে আর এ যাওয়ার কোনো রাস্তা নাই, সো ডেফিনেটলি অপশন এ আমাদের উত্তর হচ্ছে না। তারপরে আমরা দেখছি যে আমাদের এস থেকে টিতে যাবে। সো যদি আমি দেখি এস থেকে টিতে যাচ্ছে, ওকে ফাইন। টি থেকে আর এ যাবে, টি থেকে আর এ যাওয়ার কোনো রাস্তা আমাদের নাই, সো এটাও আমাদের উত্তর হবে না। আচ্ছা, 3 নম্বরে বলছে এস থেকে টিতে যাবে, টি থেকে ইউতে যাবে। সো টি থেকে ইউতে যাওয়ার কোনো রাস্তা কিন্তু আমাদের জানা নাই, সো এটাও আমাদের উত্তর হলো না। ফাইন, এরপর হচ্ছে এস থেকে ইউতে যাবে, ওকে। ইউ থেকে আর এ যাবে, আচ্ছা। আর থেকে টিতে যাবে, টি থেকে এসে যাবে, তাহলে এইটা কিন্তু একটা কমপ্লিট পাথ হবে। সো ডি উইল বি আওয়ার অ্যান্সার। আচ্ছা, 4 নম্বরে বলা হচ্ছে যে ইফ অল অফ দ্য লেগস ইন দ্য সিস্টেম আর ইকুয়াল ইন লেন্থ, সো প্রত্যেকটা লেগ এর লেন্থ হচ্ছে ইকুয়াল, অ্যান্ড ইফ মেসেজেস অলওয়েজ ট্রাভেল অ্যালং দ্য শর্টেস্ট পসিবল পাথ, দেন দ্য লংগেস্ট পাথ এনি মেসেজ ট্রাভেলস ইন দ্য সিস্টেম ইজ দ্য পাথ ফ্রম। সো বলা হচ্ছে যে একটা মেসেজকে আমি যদি পাঠাতে চাই তাহলে শর্টেস্ট পসিবল পাথ, আমি ভুল বললাম, যে লংগেস্ট পসিবল পাথ কোনটা হবে। সো আমি এটাকে অপশনের দিকে যদি তাকাই, আমি যদি এস থেকে আর এ কোনো একটা মেসেজ পাঠাইতে চাই, সো এস থেকে আমি যদি এস থেকে আর এ কোনো একটা মেসেজ পাঠাতে চাই, তাহলে শর্টেস্ট পসিবল পাথ হচ্ছে কয়টা? আমি ইউ থেকে আর এ আসতে পারি, আর আমি টি থেকে আর এ যেতে পারি না। সো আমার অপশন হচ্ছে এস ইউ আর। সো আমি যদি এটাকে লিখতে চেষ্টা করি, সো এটা হবে হচ্ছে এস ইউ আর। একটু ঠিকভাবে লিখি, এস ইউ আর। সো এখানে আমার দুইটা রাস্তা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুইটা। সো এখানে আমার দুইটা পাথ অতিক্রম করা লাগে। আমি যদি টি থেকে আর আসতে চাই, টি থেকে আরে যেতে চাই, টি থেকে আরে যাব, টি থেকে আরে যাওয়ার জন্য আমার টি থেকে আগে এসে যেতে হবে, এস থেকে ইউতে যেতে হবে, ইউ থেকে আরে আসতে হবে। সো এটা আমি যদি লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে টি এস ইউ আর। সো আমার এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা রাস্তা আমাকে অতিক্রম করতে হচ্ছে। সো এখানে আমাকে তিনটা রাস্তা অতিক্রম করতে হচ্ছে। আচ্ছা, আমি যদি টি থেকে ইউতে যেতে চাই, সো টি থেকে ইউতে যাওয়ার জন্য আমাকে টি থেকে আগে এসে যেতে হবে, এস থেকে ইউতে যেতে হবে। সো আমাকে টি থেকে আগে এসে যেতে হবে, এস থেকে ইউতে যেতে হবে। এখানেও কিন্তু আমার রাস্তা বা লেগ লাগবে কয়টা? দুইটা, ঠিক আছে। আচ্ছা, আমি যদি ইউ থেকে আরে আসতে চাই, ইউ থেকে আরে আসতে গেলে কিন্তু আমি সরাসরি চলে আসতে পারবো, এখানে আমার লেগ লাগবে কয়টা? একটা। আমি যদি ইউ থেকে এসে আসতে চেষ্টা করি, সো আমি কি করব? ইউ থেকে আরে আসবো, আর থেকে এসে আসবো। সো এটা হচ্ছে আমার শর্টেস্ট পসিবল পাথ। সো এখানেও কিন্তু আমার লেগ লাগবে কয়টা? দুইটা। সো এখানে আমার লেগ লাগলো দুইটা। সো আমার টোটাল যদি আমি হিসাবটা করি তাহলে আমার এই বি এর ক্ষেত্রে, টি থেকে আরে যাওয়ার ক্ষেত্রে আমার কিন্তু সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। সো আওয়ার অ্যান্সার ইজ বি, টি টু আর। সো আমরা এখন পরের প্রবলেমটা করি। এই প্রবলেমটা একটু কমপ্লেক্স। এখানে আমি নেটওয়ার্ক ডায়াগ্রামটা কপি করে আনলাম। বলা হচ্ছে যে ইফ সার্টেইন রেস্ট্রিক্টেড মেসেজেস ক্যানট ট্রাভেল এনি ফার্দার দ্যান ওয়ান লেগ, and if one addition of one leg is to be made to the system so that such restricted messages can be sent from each computer to at least two other and also be received by each computer from at least two others, then that addition must be from. সো এখানে একটু আগে যেটা বলছিলাম যে আমার ক্রিটিক্যাল রিজনিংয়ের মাই ব্যাড, আমার পাজল সলভের ক্ষেত্রে দ্রুত স্পিড রিডিংটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং স্পিড রিডিং এর ক্ষেত্রে
আমাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি খুব দ্রুত প্রপার ইনফরমেশনটা আমি নিতে পারছি। এখানে কিন্তু বেশ জটিল একটা বাক্য দেয়া, যেটা পড়ে কিন্তু শর্ট টাইমে এক্সামের হলে প্রেশারের মধ্যে বোঝাটা ডিফিকাল্ট হয়ে যায়। সো এখানে যেটা বলা হচ্ছে যে আমার প্রত্যেকটা কম্পিউটারের জন্য আমি 2টা ইনলেট এবং 2টা আউটলেট পাবো। ইনলেট মানে কি? ইনলেট মানে হচ্ছে অন্য কম্পিউটার থেকে সেখানে ইনফরমেশান আসছে। সো এরকম 2টা হবে, যে 2টা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে একটা মেসেজ আসবে, আবার একইভাবে ওই সেম কম্পিউটারটা থেকে অন্তত 2টা কম্পিউটারে মেসেজ যাবে, যেটাকে আমরা আউটলেট বলছি। সো বলা হচ্ছে শুধু একটা অ্যাডজাস্টমেন্ট বা একটা লেগ আমরা এই পুরা সিস্টেমের মধ্যে ইনসার্ট করতে পারবো। কোন জায়গায় বা কোন রিলেশনে এই লেগটা ইনসার্ট করলে প্রত্যেকটা কম্পিউটারের জন্য এরকম পরিস্থিতি তৈরি হবে যে তার 2টা ইনলেট থাকবে এবং 2টা আউটলেট থাকবে। সো আমরা প্রত্যেকটা কম্পিউটারকে এখন যদি অ্যানালাইসিস করে দেখি, অন্তত পক্ষে 2টা ইনলেট 2টা আউটলেট। সো আমি যদি এস দিয়ে শুরু করি, এসের জন্য ইনলেট কোনটা হচ্ছে? আর থেকে এসে আসতে পারছি আমার একটা ইনলেট, টি থেকে এসে আসতে পারছি 2টা ইনলেট। সো এটা আমার হলো। আবার এসের জন্য আউটলেট কি কি? এস থেকে ইউতে যেতে পারছি, সো ওইটা একটা আউটলেট। এস থেকে টিতে যেতে পারছি, এটাও আরেকটা আউটলেট। সো আমার এসের জন্য অন্তত 2টা ইনলেট এবং 2টা আউটলেটের কন্ডিশন কিন্তু ফুলফিল হয়ে গেল। ওকে, আমি যদি ইউটা কনসিডার করি, সো ইউ থেকে আমি ইনলেট হিসাব করি। সো আর থেকে ইউতে আসছে, সো একটা ইনলেট। এস থেকে ইউতে আসছে, ইউ এর জন্য 2টা ইনলেট ডান অন্তত। আচ্ছা, ইউ এর আউটলেট কয়টা? ইউ এর আউটলেট হচ্ছে ইউ থেকে টিতে যাচ্ছি, সো এটা একটা আউটলেট। ইউ থেকে আর এ আসছি, এইটা আর একটা আউটলেট। সো ইউতেও আমার কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়ছে না। ফাইন। সো এখন আমি যদি আর এর জন্য হিসাব করি, আর এর জন্য ইনলেট হচ্ছে ইউ থেকে আসছি, এইটা একটা ইনলেট। আর এর আর কোনো ইনলেট নাই, সো আর এর জন্য একটা ঝামেলা তৈরি হবে। ফাইন। আচ্ছা, আর এর আউটলেট কয়টা? আর আউটলেট হচ্ছে আর থেকে এসে, আর থেকে টিতে, আর থেকে ইউতে। সো আর এর কিন্তু আউটলেট 3টা, বাট আর এর ইনলেট একটা। সো আমার আর এর সাথে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ফাইন। তাহলে আমি এখন বলতে পারছি যে আমার যে অপশনগুলো আছে সেখানে এ হবে না, বি হতে পারে, সি হবে না, ইও হবে না, কিন্তু ডি হতে পারে। সো আমার আর এর সাথে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট বা কোনো একটা কিছু করতে হবে। সো লেটস সি। আমি যদি টি কে হিসাব করি, টি এর ক্ষেত্রে ইনলেট কে কে আছে? টি এর ক্ষেত্রে আর আছে, ইউ আছে, এস আছে। সো 3টা ইনলেট। টি এর ক্ষেত্রে আউটলেট কিন্তু একটা, সো টি এর আউটলেট কিন্তু আমার একটা আছে। সো টি এর জন্য একটা আউটলেট লাগবে। সো টি থেকে আমি যদি আর এর দিকে একটা আউটলেট দিয়ে দেই, তাহলে কিন্তু আমার আর এর প্রবলেমটাও সলভ হয়ে যায়। সো এখানে আমার অপশন বি, টি টুয়ার্ডস আর, এইটা হচ্ছে আমাদের এই লেগটা আমি যদি অ্যাড করি, তাহলে প্রত্যেকটা কম্পিউটারের জন্য অন্তত 2টা ইনলেট এবং 2টা আউটলেট হয়ে যায়। সো আর অ্যান্সার ইজ বি, টি টু আর। সো এইটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং পাজল ছিল। আমরা টোটাল 3টা পাজল সলভ করে দেখালাম, এবং পরীক্ষায় সাধারণত এই 3টা টাইপের পাজলই ঘুরে ফিরে এসে থাকে, এবং এগুলো একটু প্র্যাকটিস করলে মোটামুটি সমস্যা হওয়ার কথা না। এবং আইবিএ এমবিএ অ্যাডমিশন টেস্টে সাধারণত জিআরই বিগ বুকের যেই পাজলগুলো আছে, এবং ওই যেই ডিফিকাল্টি লেভেল বা ওই যে কোয়ালিটিটা মেনটেন করা, সেই কোয়ালিটি এর কোশ্চেনই আসে। এছাড়া আমাদের গ্রুপে দ্য ক্লাসরুমে জিআরই 200 পাজল নামে একটা ফাইল দেওয়া আছে। ওই ফাইল থেকে প্রবলেমগুলো করলে মোটামুটি পাজল সলভিংয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। ধন্যবাদ।